আসসালামু আলাইকুম। আমি আসমা আক্তার, নবকুমার ইনস্টিটিউশন ডক্টর শহীদুল্লাহ কলেজ শিক্ষার্থীরা তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অনলাইন ক্লাস 2022-এ। আজকে আমি দশম শ্রেণীর বাংলা ক্লাস দেব। শিক্ষার্থীরা তোমরা জানো যে গত ক্লাসে আমি দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র থেকে কবি জসীমউদ্দিনের পল্লীর জননী এই কবিতাটি সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমি মোতাহের হোসেন চৌধুরীর শিক্ষা ও মনুষ্যত্ব এই প্রবন্ধটি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। শিক্ষার্থীরা, শিক্ষা ও মনুষ্যত্ব এই প্রবন্ধটি লিখেছেন মোতাহের হোসেন চৌধুরী। মোতাহের হোসেন চৌধুরী বাংলাদেশের একজন প্রখ্যাত লেখক ও শিক্ষাবিদ। তিনি 1903 সালে কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস নোয়াখালী জেলার কাঞ্চনপুর গ্রাম। তিনি 1956 সালে 18 সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধটি যেহেতু এটি একটি প্রবন্ধ এবং মোতাহের হোসেন চৌধুরী কিন্তু বাংলা ভাষা ও সাহিত্যর অধ্যাপক ছিলেন এবং তিনি সংস্কৃতবান, মার্জিত ও রুচি সম্পন্ন। তার লেখায় মননশীলতা ও চিন্তার একটি স্বচ্ছন্দ প্রকাশ ঘটেছে। সাহিত্যের নানা শাখায় কিন্তু মোতাহের হোসেন চৌধুরী সমৃদ্ধ রয়েছে। তবে এর মধ্যে আমরা দেখতে পাই যে প্রবন্ধ, কবিতা এবং অনুবাদ গ্রন্থে এই ধরনের সাহিত্যের যে শাখাগুলো রয়েছে সেখানে তার উপস্থিতি রয়েছে এবং মোতাহের হোসেন চৌধুরীর মাঝে কিন্তু আমরা প্রবন্ধ চৌধুরীর যে বৈশিষ্ট্যগুলো সেগুলো কিন্তু আমরা দেখতে পাই। মোতাহের হোসেন চৌধুরীর সংস্কৃতি কথা এই গ্রন্থটি বাংলা সাহিত্যর প্রবন্ধ ধারায়, বাংলা সাহিত্যর মননশীল প্রবন্ধ ধারায় একটি উল্লেখযোগ্য সংযোজন। তো এবার আসো আমরা এই শিক্ষা ও মনুষ্যত্বের যে প্রবন্ধ পরিচিতিটা রয়েছে সেটি আমি একটু তোমাদেরকে বোর্ডে দেখানোর চেষ্টা করছি। দেখো, শিক্ষা ও মনুষ্যত্বর একটি উৎস গ্রন্থ। আমরা যখনই কোনো গল্প বা কবিতা পড়ি তার কিন্তু একটা উৎস গ্রন্থ থাকে, যেটাতে থাকবে সেই উৎস গ্রন্থটা কিন্তু আমাদের অবশ্যই জানতে হবে বহু নির্বাচনী প্রশ্নের জন্য। তাহলে এই শিক্ষা ও মনুষ্যত্ব এই প্রবন্ধটির উৎস গ্রন্থ হচ্ছে সংস্কৃতি কথা। আচ্ছা, বিষয়বস্তু, এই যে শিক্ষা ও মনুষ্যত্ব এই যে প্রবন্ধটি, এটির মূল বিষয়বস্তু কি? এটির মূল বিষয়বস্তু হচ্ছে মনুষ্যত্ব অর্জনে শিক্ষার গুরুত্ব। আমি আবার বলছি, মনুষ্যত্ব অর্জনে শিক্ষার গুরুত্ব। এখন প্রশ্ন হতে পারে যে মনুষ্যত্ব বলতে আমরা কি বুঝি? মনুষ্যত্ব বলতে বোঝানো হচ্ছে মানবতা বা মানবোচিত সদ্গুণগুলি। তোমরা জানবে যে আমরা ছোটবেলায় কিন্তু পড়েছি যে সৎ পথে চলবো, সত্য কথা বলবো, তারপর কি থাকতে হবে, খারাপ কোনো কাজের সাথে জড়িত হব না, কর্তব্যপরায়ণ হতে হবে, পরোপকারী হতে হবে এবং বন্ধুত্বপূর্ণ মনোভাব থাকতে হবে, নীতিবান হতে হবে। এই যে মানুষের যে সদাচরণগুলি, যেগুলো মানুষকে একটু মানুষকে উন্নতির পর্যায়ে নিয়ে যায়, এই গুণগুলোকেই বলা হচ্ছে যে মানবোচিত সদ্গুণ। আচ্ছা, এরপর দেখো যে সাহিত্য রূপ বা আঙ্গিক। আমরা জানি যে বহু নির্বাচনী প্রশ্ন তোমার এরকম আসতে পারে যে সাহিত্য রূপ বা আঙ্গিক অথবা শিক্ষা বা মনুষ্যত্ব একটি নাটক, প্রবন্ধ না ছোট গল্প। সঠিক উত্তরটি যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা সঠিকভাবে উত্তর প্রদান করতে পারবো না। সেই জন্য আমাদের জানতে হবে যে সাহিত্য রূপ বা আঙ্গিকের দিক থেকে শিক্ষা ও মনুষ্যত্ব একটি প্রবন্ধ। আমি আবার বলছি, সাহিত্য রূপ বা আঙ্গিক থেকে শিক্ষা ও মনুষ্যত্ব একটি প্রবন্ধ। এরপর দেখো যে ঢাকা থেকে প্রকাশিত শিক্ষা পত্রিকা, সেই শিক্ষা পত্রিকার সঙ্গে কিন্তু মোতাহের হোসেন চৌধুরী যুক্ত ছিলেন। এরপর দেখো যে লেখকের দুটি অনুবাদ গ্রন্থ রয়েছে, একটি হচ্ছে সুখ আর একটি হচ্ছে সভ্যতা। আমি আবার বলছি, লেখকের দুটি অনুবাদ গ্রন্থ রয়েছে, একটি হচ্ছে সুখ এবং আরেকটি হচ্ছে সভ্যতা। আচ্ছা, এবার আমরা আলোচনা করব শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের মূল যেই বক্তব্য বিষয় সে সম্পর্কে। লেখক মোতাহের হোসেন চৌধুরীর অন্যতম একটি গ্রন্থ হচ্ছে সংস্কৃত কথা, সংস্কৃত কথা এই গ্রন্থটি। এই সংস্কৃত কথার মনুষ্যত্ব শীর্ষক প্রবন্ধটি হচ্ছে কিন্তু শিক্ষা ও মনুষ্যত্ব। এখানে মোতাহের হোসেন চৌধুরী মানুষের দুটি সত্তার কথা উল্লেখ করেছেন। বোর্ডে একটু তোমরা দেখো, মোতাহের হোসেন চৌধুরী এখানে মানুষের দুটি সত্তার কথা উল্লেখ করেছে, একটি হচ্ছে জীব সত্তা এবং আরেকটি হচ্ছে মানব সত্তা। এখন
সত্তাটা কি? আচ্ছা, জীবের অস্তিত্বই হচ্ছে জীবসত্তা। জীব হিসেবে জীবসত্তার ঘরে কি রয়েছে? জীবসত্তার ঘরে রয়েছে অন্ন, বস্ত্র, বাসস্থান, ক্ষুধা, তৃষ্ণা, এগুলোই কি প্রধান হয়ে থাকে। তাহলে জীব হিসেবে মানুষের কাছে এই জৈবিক চাহিদাগুলোই কিন্তু প্রাধান্য পায়। এরপর আমরা জানবো যে মানব সত্তা সম্পর্কে। মানব সত্তাটা কি? এই যে মানুষের যে অন্ন, বস্ত্র, বাসস্থান সহ জীবসত্তার ঘরে সকল চাহিদা পূরণের পর যখন কিনা মানুষ জীবসত্তা থেকে সকল চাহিদা পূরণ করে, তখনই কিন্তু সে মানব সত্তার ঘরে উন্নীত হয়। অর্থাৎ তোমাকে বোঝাই এভাবে যে একটি লোক যখন এই জৈবিক চাহিদাগুলো, যেগুলো আমি বলছি যে অন্ন, বস্ত্র, বাসস্থান, হ্যাঁ, এবং ক্ষুধা, তৃষ্ণা, এই জৈবিক চাহিদাগুলো পূরণের পর যখন তার মধ্যে মানবীয় গুণগুলো পরিস্ফুটিত হয়ে ওঠে, এই মানবীয় গুণগুলো তার মধ্যে ফুটে ওঠে, তখন কি হয়? তখনই সে জীবসত্তার ঘর থেকে মানব সত্তার ঘরে পদার্পণ করে। এই জীবসত্তার ঘর থেকে মানব সত্তার ঘরে উন্নীত হবার মই বা সিঁড়ি হচ্ছে শিক্ষা। আমি একটু চিত্রের মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখো যে এখানে এই প্রবন্ধে মোতাহের হোসেন চৌধুরী মানব জীবনকে একটি দোতলা ঘরের সঙ্গে তুলনা করেছেন। আমি যেহেতু খুব ভালো ঘর অঙ্কন করতে পারি না, তাই আমি এভাবে চিত্রের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি। জীবসত্তাটা হচ্ছে একতলা এবং মানব সত্তাটা হচ্ছে দোতলা। তাহলে এই জীবসত্তার এই একতলা থেকে যদি আমাকে দোতলায় উঠতে হয়, তাহলে তো একটা সিঁড়ি প্রয়োজন, তাই না? এই সিঁড়ি বা মইটাইকে বলা হচ্ছে কি? শিক্ষা। আচ্ছা, দেখো যে এই সিঁড়ি বা মইটাকে বলাই হচ্ছে কি? শিক্ষা। তাহলে এখন প্রশ্ন হতে পারে যে শিক্ষাটা আসলে কি? শিক্ষাটা হচ্ছে যে কোনো বিষয়ের উপর জ্ঞান বা দক্ষতা অর্জন। তবে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, সুস্থ দেহে সুন্দর মন তৈরি করার নামই হচ্ছে শিক্ষা। শিক্ষার্থীরা, আমরা জানি যে অর্থাৎ এই প্রবন্ধের লেখক বলেছেন যে শিক্ষার আসল কাজ হচ্ছে মূল্যবোধ সৃষ্টি করা। এখন মূল্যবোধটা কি? মূল্যবোধটা হচ্ছে যে মানুষের যে ভালো মন্দ, দোষ গুণ, কর্তব্যপরায়ণতা, নৈতিকতা, পরোপকারী, এই যে গুণগুলো, এই গুণগুলোকেই বোঝানো হচ্ছে কি? মানুষের মূল্যবোধ। আচ্ছা, এখন দেখো যে তাহলে শিক্ষার আসল কাজ হচ্ছে কি? মূল্যবোধ সৃষ্টি করা। অর্থাৎ শিক্ষার উদ্দেশ্য হচ্ছে মানুষকে অর্থচিন্তার নিগড় থেকে মুক্তি করা। এবং অর্থচিন্তার নিগড় থেকে মানুষকে মুক্তি পেতে হবে এবং মানুষকে কি করতে হবে? মনুষ্যত্ব লোকের সঙ্গে পরিচিত করাতে হবে এবং মানুষের মধ্যে এই মনুষ্যত্ব বোধের সৃষ্টি করতে হবে তথা মনুষ্যত্বের উন্মোচন ঘটাতে হবে। এবং যখন একটা মানুষের মধ্যে এই মনুষ্যত্ব বোধের সৃষ্টি হবে, মনুষ্যত্ব বোধের উন্মোচন হবে, কেবল তখনই তাকে শিক্ষিত বলা সম্ভব। এখন তোমাদের একটু হয়তো জিজ্ঞাসা থাকতে পারে যে ম্যাডাম বললো যে অর্থচিন্তার নিগড়ে বন্দী, এই অর্থচিন্তার নিগড়ে বন্দী বলতে আসলে কি বোঝানো হচ্ছে? এই অর্থচিন্তার নিগড়ে বন্দী এই কথাটি দ্বারা লেখক বোঝাতে চাচ্ছেন যে আমাদের এই জগৎ সংসারে আমরা কিন্তু চিন্তা করি যে কিভাবে আমরা একটু সুখে শান্তিতে আমাদের জীবনটা কাটাবো। এর ফলে আমরা কি করি? অর্থ সম্পদের পেছনে ছুটতে থাকি এবং আমাদের চাওয়ার কিন্তু কোনো শেষ নাই, শুধু চাই চাই আর চাই। তাহলে এই অর্থচিন্তার শিকলে কিন্তু এভাবেই সবাই আটকে থাকে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো অর্থচিন্তার নিকটে বলতে লেখক আসলে কি বোঝাতে চেয়েছেন। এরপর একটু দেখো, তোমরা বোর্ডে দেখো, জীবসত্তা থেকে মানব সত্তার ঘরে উন্নীত হবার যে চেন বা যেই ধাপগুলো, সেগুলো হচ্ছে এরকম। এইখান থেকে একটু দেখো, প্রথমে কি রয়েছে? মানব জীবন। হ্যাঁ, একটু দেখো তোমরা, প্রথমে কি রয়েছে? মানব জীবন। তারপর কি রয়েছে? অন্নচিন্তা, সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা, শিক্ষা, মনুষ্যত্ব এবং তারপরে আসে কি? মানুষের মুক্তি। ঠিক আছে, আমি আবার বলছি, এই যে জীবসত্তার ঘরে মানুষ যখন মানব সত্তার ঘরে পদার্পণ করে
বা উন্নতি হয় তখন কিন্তু এই যে ধাপগুলো, এই ধাপগুলোই অতিক্রম করতে হয়। তাহলে আরেকবার হচ্ছে তোমাদের বোঝানোর সুবিধার জন্য, মানব জীবন, অন্য চিন্তা, সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা, শিক্ষা, মনুষ্যত্ব এবং এরপরেই আসে কিন্তু মানুষের মুক্তি। আচ্ছা, এরপর দেখো যে এই প্রবন্ধে লেখক শিক্ষার দুটি দিকের কথা উল্লেখ করেছেন। আমি একটু বোর্ডে লিখে বোঝানোর চেষ্টা করেছি। একটি হচ্ছে প্রয়োজনের দিক এবং আরেকটি হচ্ছে অপ্রয়োজনের দিক। হ্যাঁ, আমি আবার বলছি, এখানে লেখক শিক্ষার দুটি দিক উল্লেখ করেছেন। একটি হচ্ছে প্রয়োজনের দিক এবং আরেকটি হচ্ছে অপ্রয়োজনের দিক। এখন প্রয়োজনের দিকের চাইতে লেখকের কাছে অপ্রয়োজনের দিকটি শ্রেষ্ঠ, কারণ তিনি মনে করেন, অর্থাৎ মোতাহার হোসেন চৌধুরী মনে করেন এই অপ্রয়োজনীয় দিকটি হচ্ছে শ্রেষ্ঠ, কারণ এর মাধ্যমে জীবনকে যথার্থভাবে উপভোগ করা যায়। ভুল শিক্ষা গ্রহণ করে কিন্তু জীবনকে যথার্থভাবে উপভোগ করা যায় না, কারণ তখন মানুষ কি করে, ভুল শিক্ষা গ্রহণ করে মানুষ অর্থচিন্তা করে বন্দী হয়ে পড়ে। এর ফলে কি হয়, মানুষ তার যত আছে সে কি আরো তত চায় এবং এই অনবরত অর্থের পেছনে ছুটতে থাকে। তাই লেখক বলেছেন যে নিজের মনের মালিক হয়ে, কথাটা একটু খেয়াল করো, নিজের মনের মালিক হয়ে জীবনের রস আস্বাদন করতে হলে মানুষকে কিন্তু এই অন্য চিন্তা, অর্থ চিন্তা থেকে মুক্তি পেতে হবে। কেননা অন্ন বস্ত্রের প্রাচুর্যের চাইতে কিন্তু মুক্তি বড়। আত্মশক্তি অর্জনের এই বোধটি মানুষের মধ্যে জাগ্রত করতে হবে। কেননা যেখানে মুক্ত চিন্তার স্বাধীনতা নেই, বুদ্ধির স্বাধীনতা নেই, আত্মপ্রকাশের স্বাধীনতা নেই, সেখানে কিন্তু কখনো মুক্তি সম্ভব নয়। তাই লেখক মনে করেন যে অন্নবস্ত্রের অন্নবস্ত্রের চিন্তার এই মুক্তির দিকে লক্ষ্য রেখে লেখক বলেছেন যে মানুষকে অন্নবস্ত্রের চাহিদা মেটানোর চেষ্টা করতে হবে, কারণ খুব পিপাসায় কাতর ব্যক্তিকে যদি তৃপ্ত করা যেতে না পারে তাহলে কিন্তু তার কাছে মুক্তি আশা করাটা হচ্ছে বৃথা। এখন খুব পিপাসা বলতে কি বোঝানো হচ্ছে? খুব পিপাসা বলতে বোঝানো হচ্ছে যে ক্ষুধা ও তৃষ্ণার যে ব্যাপারটি। এখন আমি যদি ক্ষুধা ও তৃষ্ণার যদি আমার নিবারণ না হয়, হ্যাঁ, এই সমস্যাগুলি যদি থেকে যায়, তখন তো আমি মানসিকভাবে উন্নীত হতে পারবো না। তখন কি এই মুক্তির আশা, মুক্তির চাওয়া, এটা কি আমার কাছে কি ব্যর্থ হয়ে যাবে? কারণ আমাকে কি করতে হবে, অন্নবস্ত্রের চিন্তা, অর্থ চিন্তাও, আমার অন্নবস্ত্রের সমস্যাটা যেটা সেটাও সমাধান করতে হবে, আবার আমার মুক্তিও পেতে হবে। তাই লেখকের যুক্তি হচ্ছে মুক্তির দিক হচ্ছে দুটি। সেগুলো কি আমি একটু বোর্ডে দেখি। লেখক মনে করছেন যে মুক্তির দিক হচ্ছে দুটি। সেগুলো কি কি? একটি হচ্ছে অন্নবস্ত্রের চিন্তা থেকে মানুষকে মুক্তি দেওয়ার চেষ্টা এবং আরেকটি হচ্ছে শিক্ষা দ্বারা মানুষকে মুক্তির স্বাদ পাওয়ানো। আমি আবার বলছি, লেখক এখানে যুক্তি দিয়েছেন যে মুক্তির উপায় হচ্ছে দুটি। একটি হচ্ছে অন্নবস্ত্রের চিন্তা থেকে মানুষকে মুক্তি দেওয়ার চেষ্টা এবং অপরটি হচ্ছে শিক্ষা দ্বারা মানুষকে মুক্তির স্বাদ পাওয়ানো। এখন অন্নবস্ত্রের পেছনে ছুটলে যেমন চলবে না, ঠিক তেমনি তা বাদ দিয়ে মুক্তির আশা করাটাও কিন্তু বৃথা। সেই কথাটি লেখক এখানে বোঝাতে চেয়েছেন। যেমন এভাবে লেখক বলেছেন যে কোনো ভারী জিনিসকে যখন উপরে তুলতে হয় তখন কি করতে হয়, সেটা নিচের দিক থেকেও ঠেলতে হয় এবং উপর থেকেও সেটা টানতে হয় এবং তখনই কিন্তু এই সফলতাটা আসবে। হ্যাঁ, আমি আবার বলছি, যখন কোনো ভারী জিনিসকে উপরে তুলতে হয় তখন কি করতে হবে, তখন নিচের দিক থেকেও ঠেলতে হবে এবং উপরের দিক থেকেও টানতে হবে। আর এভাবেই কিন্তু সফলতাটা সম্ভব। এখানে এই প্রবন্ধে লেখক বোঝাতে চেয়েছেন যে অন্য চিন্তা তথা অর্থ চিন্তা থেকে মানুষকে যদি মুক্ত করা না যায়, অর্থ সাধনায় যে জীবন সাধনা নয়, এটি মানুষকে যতক্ষণ পর্যন্ত ভালো করে বোঝানো না যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু শিক্ষা মানব জীবনে সোনা ফলাতে পারবে না।
মানুষকে বারবার করে বোঝাতে হবে যে অন্য চিন্তাটাই সবকিছু নয়, অর্থ চিন্তাটা সবকিছু নয়। এটা ছাড়াও কি আমাদেরকে মানুষকে মুক্তি পেতে হলে শিক্ষার স্বাদ গ্রহণ করতে হবে। এই ব্যাপারটি কিন্তু লেখক এখানে বুঝিয়েছেন। আচ্ছা, এরপর দেখো যে লেখক বলেছেন যে লেখাপড়া দুরস্তি। আচ্ছা, লেখাপড়া দুরস্তি আর শিক্ষা কিন্তু এক কথা নয়। একটু দেখো যে লেখাপড়া দুরস্তি এই শব্দের অর্থটি হচ্ছে বাইরের দিক থেকে ত্রুটিহীনতা কিন্তু ভিতরে প্রতারণা। তাহলে আমি কি বলেছি যে লেখাপড়া দুরস্তি আর শিক্ষা কিন্তু এক কথা নয়, কারণ ভুল শিক্ষা গ্রহণ করলে কিন্তু আমি জীবনকে যথার্থভাবে উপভোগ করতে পারবো না। তাই লেখক বলেছেন যে শিক্ষার আসল কাজ হচ্ছে কি মূল্যবোধ সৃষ্টি করা, জ্ঞান দান করা নয়। জ্ঞান মূল্যবোধ সৃষ্টির উপায় মাত্র। তাই মানুষকে জীবসত্তার ঘর থেকে মানব সত্তার ঘরে উন্নতি করতে হলে, পদার্পণ করতে হলে শিক্ষা প্রয়োজন এবং সংস্কৃতবান হওয়া প্রয়োজন। আর এইটি হচ্ছে এই শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের মূল বক্তব্য বিষয়। আশা করি আমি তোমাদেরকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি এবং নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আসলে এই ভিডিওটি একবার দেখলেই কিন্তু ভালোভাবে তুমি বুঝতে পারবে না, এর জন্য তোমাকে বারবার দেখতে হবে ভিডিওটি। আর আমি বলবো যে যখন আমি 9-10 পড়েছি তখন কিন্তু এই প্রবন্ধটি আমার কাছে খুব কঠিন মনে হয়েছিল। হ্যাঁ, তো যখন তুমি একবার পড়বে তখন কিন্তু তোমার কাছে এটা একদম কঠিন মনে হবে। বুঝে বুঝে পড়তে হবে প্রত্যেকটা লাইন। একটি গল্প অন্তত 4 থেকে 5 বার তুমি রিডিং করবে এবং এই গল্পের বা এই প্রবন্ধের যে শব্দার্থগুলো রয়েছে বা যে লাইনগুলো রয়েছে যেগুলো খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ, অনুধাবন প্রশ্নের জন্য কিন্তু সেগুলো একটু পড়তে হবে। কারণ বিষয়বস্তু যদি তুমি না বুঝো, বিষয়বস্তু যদি তুমি তোমার মধ্যে আয়ত্ত করতে না পারো, তাহলে তো তুমি সুন্দরভাবে লিখতে পারবে না। হ্যাঁ, তো এই জন্য আমি বলবো যে তোমরা এই প্রবন্ধটি বারবার করে পড়বে, বারবার করে ভিডিওটি দেখবে, ইনশাল্লাহ তোমরা অবশ্যই পারবে, এটা আমি বিশ্বাস করি। শিক্ষার্থীরা, তোমাদের বাড়ির কাজে দিব তোমাদের শিক্ষা ও মনুষ্যত্ব যে প্রবন্ধটি রয়েছে, অর্থাৎ তোমাদের যে পাঠ্য বইয়ে যে তোমার বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমরা বাড়ির কাজ করে ফেলবে। আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে, ভালো থাকবে। আল্লাহ হাফিজ।